এই হচ্ছে Redmi Note 12 Pro। উনি গত এক সপ্তাহ আগে আমাদের কাছে আসছিল, একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দেওয়া হয়েছিল। তো আজকে আমাদের টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করব। গত এক সপ্তাহে আমরা কি পেলাম। এই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে অনেক ছবি তোলা হয়েছে, আমরা গেম টেম খেললাম, ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে, এভরিথিং জানা যাবে এই ভিডিওতে। আচ্ছা, এই ফোনটা কিন্তু পাওয়া যাবে সেলটেক বিডিতে, তারাই আমাদের কাছে পাঠিয়েছিল। বসুন্ধরা সিটিতে রয়েছে তাদের সব। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডি যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে। Redmi Note 12 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনে এই মুহূর্তে তাদের সবে পেয়ে যাবেন। আর এটার কারেন্ট প্রাইসটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা আছে। আসলে ডে টু ডে তো প্রাইস চেঞ্জ হয়, একটু দেখে নেবেন কষ্ট করে। ওকে, সো আমরা ডিজাইনে মনে হয় আর না গেলেও চলবে, কারণ এইটার ডিজাইন নিয়ে তো এর আগেও আপনারা দেখছিলেন, জানেন সবকিছুই। ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দেখছিলেন। রেয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে, বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, স্কোয়ার বক্সি শেপের স্মার্টফোন, সুন্দর দেখতে, খারাপ না, বাট এইটা একটু লেডি একটা ভাব আছে। সো আরো কালার যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে সেগুলো চাইলে আপনি চয়েস করতে পারেন। অবশ্যই পোর্টস এন্ড বাটনে যাবতীয় প্রয়োজনীয় সবকিছু থাকছে। এটার যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, আমি ফার্স্ট ইমপ্রেশনের সময় বলছিলাম আমার কাছে কিছুটা ডিলে মনে হয়েছে। হ্যাঁ, এই ডিভাইসটাতে আপডেট এসেছিল এবং আপডেট দেওয়ার পরেও আমরা ওই বিষয়টা ফেস করছি। এটা আমার কাছে কিছুটা ডিলে মনে হয়েছে। প্রত্যেকবারই একুরেটলি কাজ করে, বাট একটু স্লাইডলি ডিলে। আর উপরে আইআর ব্লাস্টার, 3.5mm হেডফোন জ্যাক এবং USB টাইপ সি পোর্ট রয়েছে। এটার ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং ডিসপ্লেটা হলো OLED প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, 1 বিলিয়ন কালার্স রয়েছে এখানে। হ্যাঁ, আপনারা এখন বাজেটের মধ্যে কিন্তু 1 বিলিয়ন কালার্স পেয়ে যাচ্ছেন, HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশন, HDR। সো সবকিছু মিলে এই ডিসপ্লেটা কিন্তু এরকম বাজেট সেগমেন্টের জন্য একদম জোস। অর্থাৎ অ্যারাউন্ড 30K এর আশেপাশে যদি এই স্মার্টফোনটা কিনেন, তাহলে ডিসপ্লে নিয়ে আপনি শতভাগ সন্তুষ্ট থাকবেন। এটা আমরা ইনডোর আউটডোর সাদে গিয়ে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করে দেখছিলাম, কোথাও কোনো ব্যবহার করতে প্রবলেম মনে হয়নি। টাচ রেসপন্স ভালো আছে। ইভেন এইটার যে হাই রিফ্রেশ রেটের বিষয়টা, সেটাও আমরা চেক করে দেখছিলাম, একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে আমাদের এই ইউনিটটি। সো ডিসপ্লে নিয়ে আমি আসলে সন্তুষ্ট আছি এবং ডিসপ্লের জায়গা ঠিক বলবো। আচ্ছা, ক্যামেরার প্রসঙ্গে আসলে এটার রিয়ারে কিন্তু আমরা 3টি সেন্সর দেখবো। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেল, যেখানে ওয়াইএস থাকছে, সে সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে এবং আরও একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। তো মেইন ক্যামেরার ছবি নিয়ে যদি আমরা আসলে বলতে যাই, আমরা ডেলাইটের ছবি নিয়ে ম্যাক্সিমাম সময় আসলে সন্তুষ্ট ছিলাম বলতে পারেন, কারণ এটা বেশ ভালো রকমের শার্পনেস, ডিটেল ধরে রাখতে পারছিল। ইভেন ডাইনামিক রেঞ্জও কিন্তু বেশ ভালোই। অ্যারাউন্ড 30K এর একটা ফোন হিসাবে এইটার মেইন ক্যামেরা রেজাল্ট নিয়ে আসলে সন্তুষ্ট থাকার মতোই বলা যেতে পারে। আর লো লাইটের ক্ষেত্রে আমরা দেখছিলাম কিছুটা সফট করে, বাট লো লাইট মোড বা নাইট মোডটা আর কি অন করে নিলে তখন কিন্তু আপনি এটার থেকে একটা বেটার রেজাল্ট পাবেন। একটু স্টাডি করে ধরে রাখতে হয়, বাট তাতে করে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছিল। আর হ্যাঁ, ওয়াইএস থাকার সুবাদে অবশ্যই আপনি মানে যে কোনো মুহূর্তে ছবি নিতে পারছেন, তাতে কিন্তু ওই যে স্টাডি করে ধরে রাখতে হচ্ছে বা একটু টাইম লাগছে, এতে কিন্তু প্রবলেম ফেস করতে হয় না। তবে ভাই, এর মেইন ক্যামেরা নিয়ে আমি যতটা সন্তুষ্ট হয়েছি, আলট্রা ওয়াইডটা নিয়ে না ততটা সন্তুষ্ট হতে পারিনি। মানে আলট্রা ওয়াইডটা একদমই বলা যেতে পারে ওই 16-17 হাজার টাকার স্মার্টফোনের মতোই ওই জায়গায় পড়ে আছে। এটা আসলে ইমপ্রুভমেন্টের আরও সুযোগ ছিল, আরও বেটার কিছু থাকলে ভালোই হতো, কারণ এখানে ডিটেইলের পরিমাণ কম, ডাইনামিক রেঞ্জ ততটা ভালো না, একদম ভালো লাইটিং কন্ডিশনে জাস্ট ইউজেবল ছবি পাওয়া যায়। লো লাইট কন্ডিশনে এর ছবি আমার কাছে ভালো লাগেনি। দেন ম্যাক্রো শুটার, ওটা দুধভাত, আপনারা জানেন, ইউজলেস সেন্সর বলাও যেতে পারে, চলে আর কি, আছে এই। এটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS এ, 60 FPS আমরা ওখানে পাইনি, তবে 1080p তে 60 FPS আছে। ভিডিও কোয়ালিটি আমরা অ্যারাউন্ড 30K বাজেটের স্মার্টফোন হিসেবে এটাকে আমরা অ্যাভারেজ বলবো। আপনি মানে ভালো লাইটিং কন্ডিশনের ভিডিওগুলো অবশ্যই কাজে লাগাতে পারবেন, তবে একদম লো লাইটের ক্ষেত্রে বেশ কিছুটা নয়েজ গ্রেনের দেখাও পাওয়া যাচ্ছিল ভিডিওতে। সো ডে লাইটের ভিডিও নেওয়ার ট্রাই করলে ভালো হবে। দেন এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় যদি আসি, সেখানে কিন্তু 16 মেগাপিক্সেলের শুটার রয়েছে। এটা নিয়ে সন্তুষ্ট থাকা যেতে পারে। একটু সফট করবে, একটু ব্রাইট করবে, দেখতে খারাপ লাগবে না, কালার টোনটা একটু শিফট করে, মোটামুটি সুন্দর ছবি দেয় আর কি। আর লো লাইটের দিকে বেশ ভালো রকমের সফট করে ফেলে। তো ভালো লাইটিং কন্ডিশনে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকার মতো ছিল। ও, পোর্ট্রেট মোডটাই তো বলা হয়নি মনে হয়। পোর্ট্রেট মোডে যা দেখলাম, এজ ডিটেকশন বেশ ভালোই আছে। মেইন সাবজেক্ট কিছুটা সফট করে, একটু কালার টোন এখানে শিফট করে, বাট হ্যাঁ, ইউজেবল ছবি পাওয়া যাবে। এবং মোটামুটি বলা যেতে পারে 20-25 হাজার টাকার Xiaomi স্মার্টফোনগুলোতে আমরা যেমনটা পোর্ট্রেট মোড পাই, অলমোস্ট সেরকম রেজাল্ট দিচ্ছিল। ক্যামেরা নিয়ে ওকে, এটা মেনে নেওয়ার মতো ছিল আর কি। পারফরমেন্স সেকশনে এই স্মার্টফোনটা থেকে একেবারে লেটেস্ট একটি SoC রয়েছে। এখানে MediaTek Dimensity 10806nm এর একটি প্রসেসর রয়েছে, যা আমরা এর আগে পেয়েছিলাম Realme 10 Pro Plus ওই স্মার্টফোনটিতে। আর এটা বাংলাদেশ মার্কেটে মনে হয় এখন 6GB র্যাম ভ্যারিয়েন্ট আর 8GB র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যায়, এর সাথে 128GB 256GB ভ্যারিয়েন্ট রয়েছে। আর হচ্ছে গিয়ে এইটার স্টোরেজ টাইপ UFS 2.2। এই জিনিসটা আসলে মানে তো ছোট ভাই মনে হয় এই সময় দাঁড়িয়ে UFS 2.2 2023-এ আছি আমরা, জিনিসটা মানানসই না, যেমন কিনা আপনি 30,000 টাকার একটা স্মার্টফোন কিনতে যাবেন। এনিওয়ে, এইটার থেকে পারফরমেন্স আমরা কেমন পেলাম সেটাই এখন জানার বিষয়। আসলে এটা মোটামুটি বলতে পারেন 30,000 টাকা বাজেটের একটা স্মার্টফোন হিসেবে খুবই ভালো একটা পারফরমেন্স দিতে পারে। পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকবেন। সে আপনি রেগুলার কাজবাজ করেন, মোটামুটি একটু হেভি প্রেশার দিয়ে কাজবাজ করা ট্রাই করেন, ডে টু ডে ইউজেসে আমরা যে সমস্ত কাজবাজ করে থাকি সব কিছুই খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছিল এই স্মার্টফোনটি। ইভেন আমরা কোনোভাবে দেখছিলাম না ফোনটা মানে অতিরিক্ত হিট জেনারেট করে বা
গরম হয়, এমন কোনো প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হয়নি। এছাড়াও আমরা টুকটাক গেমিং করছিলাম, এটাকে বলতে পারেন না যে একদম গেমিং সেটের একটা স্মার্টফোন বা গেমিংয়ের জন্য খুব পারফেক্ট কিছু, এরকম না। বাট হ্যাঁ, এটা স্টিল আপনি চাইলে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসপালস সিউডির মতো গেমগুলো অনায়াসে প্লে করতে পারবেন, এবং এই গেমগুলো থেকে আমরা একটা স্মুথ রেজাল্টই পেয়েছি। বিশেষ করে পাবজি লাভাররাও অনায়াসে এই ফোনটাকে চয়েস করতে পারেন যদি আপনার বাজেট কিনা 30,000 টাকার মতো হয়ে থাকে। এই বাজেটে আরও অনেক স্মার্টফোন রয়েছে, ইভেন আনঅফিসিয়ালও, তো তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এটা আসলে গেমিং পারফরমেন্স বা রেগুলার পারফরমেন্সে মোটেই কিন্তু পিছিয়ে থাকছে না। ইভেন ব্যাটারি বার্নের যে বিষয়টা, গেমিং টাইমে হয়তো অনেক সময় অনেক ফোনেই ব্যাটারি বেশি বার্ন করে, এটার ক্ষেত্রে কিন্তু আমরা ওই ধরনের প্রবলেম ফেস করিনি। এখন পর্যন্ত আমি মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 দিয়ে মোট 3টি স্মার্টফোন ব্যবহার করছি এবং প্রত্যেকটা রেজাল্টই ভালো ছিল। এই যে এর বড় ভাই প্রো প্লাস, ওইটার ক্ষেত্রেও কিন্তু আমরা সেম প্রসেসরটা পেয়েছি, আর রিয়েলমির কথা তো বললামই, আর এটা সো সবগুলোর থেকে একটা বলা যেতে পারে একটা ক্যাপেবল পারফরমেন্স আপনি পাবেন। সো পারফরমেন্স সেকশন নিয়ে আমার মনে হয় না আপনাদের অসন্তুষ্ট হওয়ার কিছু আছে। MIUI 13 রয়েছে, অ্যান্ড্রয়েড 12 বেস, তো অ্যান্ড্রয়েড 12 এই জিনিসটাও আমি বলবো একটু পিছিয়ে থাকবে, কারণ এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসলে সেটা যুক্তিসঙ্গত হতো। সো MIUI যদি কোনো প্যারা না দেয় ভবিষ্যতে, তাহলে এইটার পারফরমেন্স সেকশন থেকে আমরা আসলে সন্তুষ্টই থাকবো। স্টেরিও স্পিকার পাবেন উপরে নিচে, এবং লাউডনেসও যথেষ্ট ভালো পেয়েছি, আর স্টেরিও স্পিকারের যে অ্যাডভান্টেজটা সেটা কিন্তু আমরা অবশ্যই পাচ্ছি এখানে। ওভারঅল সাউন্ড কোয়ালিটি আমরা ভালো পেয়েছি, ইভেন ইয়ারপিসের সাউন্ড অর্থাৎ এই যে মানে কথা বলার যে সাউন্ডটা সেটাও কিন্তু ঠিকঠাক আছে। মাইক্রোফোন জড়িত কোনো প্রবলেম আমরা ফেস করিনি, ইভেন প্রয়োজনীয় সমস্ত সেন্সরগুলো কিন্তু এতে আছে। আইআর ব্লাস্টারও ছিল, যেটা আমি শুরুতেই বলছিলাম। সো এই জায়গাগুলো ঠিকঠাক আছে। ব্যাটারি আমরা 5000 mAh এর ব্যাটারি পেয়েছি এতে, এবং বক্স আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের চার্জার। তো ব্যাটারি ব্যাকআপ এটা একদিন চালানো যায়, 120 হার্টজ অন রেখেও একদিন চালানো যাচ্ছিল এই স্মার্টফোনটা। 6nm এর প্রসেসর আছে এর মাঝে, আপনারা জানেন। সো বলা যেতে পারে যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন, প্রচুর গেমিং টেমিং করেন, সেই ক্ষেত্রে দেখা গেছে দিন শেষে একবার চার্জ করলেই চলবে। ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট। এই ছিল স্মার্টফোনের বিষয়াদি। এখন আনঅফিসিয়াল ফোন তো সেই জায়গা থেকে বলতে পারি প্রাইসটা আরেকটু ড্রপ করলে আসলে সবার মোটামুটি একটা ভালো প্যাকেজ হয়ে দাঁড়াবে। একদম ফার্স্টে যখন আসলে এই ফোনেই কিন্তু 35-36 হাজার টাকা ছিল, আপনারা জানেন, বাট এখন কিন্তু আরও কিছুটা কমে গেল। সো আস্তে আস্তে আরও কিছুটা কমবে, তখন এই প্যাকেজটা আরও দারুণ হবে। আর তারপরেও মার্কেটের অন্যান্য ফোনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আপনি 30K এর মধ্যে এই মুহূর্তে আনঅফিসিয়াল যে সমস্ত ডিভাইস পাবেন তাদের মধ্যে এটা অন্যতম একটা ডিভাইস, এবং আপনারা চাইলে এটাকে অবশ্যই চয়েস করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।